আসসালামু আলাইকুম প্রিয় বিনিয়োগকারী ভাই ও বোনেরা। ভাষায় প্রকাশ করার মতো অবস্থানে নাই যে বিনিয়োগকারীদের অবস্থা এত করুণ, এতই রক্তক্ষরণ হচ্ছে যে আসলে কি বলবো, বলার মতো ভাষা নেই। তারপরেও প্রতিদিন আপনাদের সান্নিধ্যে আসি, আপনাদের সাথে একটু কথা বলে আলোচনা করে মার্কেটের প্রেডিকশনটা নেওয়ার চেষ্টা করি, আপনাদের কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি, কিছু স্টক নিয়ে কথা বলি যেগুলি থেকে হয়তো আপনারা একটু হলেও লাভবান হবেন। লাভবান বলতে যে আসলে প্রফিট করবেন ওইটা না, এই আলোচনা থেকে অনেক কিছু আপনারা শিখতে পারছেন। ওই শিখে ওইভাবে ইমপ্লিমেন্ট করলে দেখা গেল যে পুঁজি একটু হলেও ভালো থাকবে, মানে অন্যদের থেকে আপনারা ভালো থাকবেন। আমার আলোচনায় অবশ্যই ভালো অনেক দিক আছে যেগুলি আপনারা যদি পুরো ভিডিওটা মানে না টেনে আমি কি বোঝাতে চাইছি এগুলি আপনারা বোঝেন, তাহলে আগের থেকে এখন আপনাদের ট্রেড করাটা সহজ হবে এবং কিভাবে পুঁজি নিরাপদ রাখতে হয় সেই ব্যাপারগুলি জানবেন। দেখেন আজকে মাত্র 81টা শেয়ার আমাদের পজিটিভ ছিল আর 236টা নেগেটিভ ছিল। মাত্র টার্নওভার আমাদের 272 কোটি টাকা, খুবই জঘন্য অবস্থায়। 41 প্রায় 42 পয়েন্ট আমাদের নেগেটিভ দিয়ে শেষ হয়েছে। ব্যাংক সেক্টর আমাদের আজকে টপ ওয়ানে আসছে, কিন্তু ব্যাংক সেক্টর কেন টপ ওয়ানে আসছে সেটা যদি আপনি জানতে চান তাহলে আমরা দেখব এখানে একটা নিউজ আছে, এই যে 6টা ব্যাংকে আমাদের ইয়াতে আসবে, মানে সরকারিকরণ হয়ে যাবে, মার্চ করবে। আর এই 6টা ব্যাংকের মধ্যে 4টা ব্যাংকই আজকে হলো আমাদের হোল্ডেড হয়েছে। আমরা যদি এখানে আসি দেখেন এই 6টা ব্যাংকের মধ্যে 4টাই, যে ফার্স্ট সিকিউরিটি ব্যাংক, জিআইবি ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, এই 4টা ব্যাংক হোল্ডেড হয়েছে ওই 6টা লিস্টের মধ্যে থেকে। তাহলে কি হলো যে আজকে ব্যাংক সেক্টরটা টপ ওয়ানে আসছে, এই 6টা ব্যাংকের মধ্যে 5টা ব্যাংক এখানে হোল্ডেড দিচ্ছে, এই কারণে টপ ওয়ানে আসছে। কিন্তু অন্যান্য দিকে কিন্তু যদি আমরা বামের যে লিস্টটা দেখি, বামের লিস্টের এই যে এনসিসি ব্যাংক আবার বামে হোল্ডেড হয়েছে, এরপর কিছু ব্যাংক যেটা রেকর্ডেড গেছে, অ্যাডজাস্টমেন্ট গেছে, সেই কারণেও আমাদের এই যে পতন 41 পয়েন্ট পতন, এইটার একটা প্রভাব। তাহলে এই ব্যাপারগুলি কেটে যাবে, কিন্তু কেটে গেলেও আমাদের যে রক্তক্ষরণ হচ্ছে এই রক্তক্ষরণ কি বন্ধ হবে? দেখেন কিছু নিউজ যদি আমরা খুঁজি, এখানে দেখেন প্রথম আলো এবং আরও কিছু পত্রিকায় লিখছে 20টি প্রতিষ্ঠান, আর্থিক প্রতিষ্ঠান আর কি বন্ধ করে দেওয়ার চিন্তাভাবনা করতেছে। এর মধ্যে এই যে বেলিজিং, ইসলাম ফাইন্যান্স, এই যে ইয়েগুলি, এই আর্থিক প্রতিষ্ঠানগুলি বন্ধ করে দেওয়ার জন্য চলতেছে। এইখানেও সেই ব্যাপারগুলি আছে। আপনারা এই পত্রিকাগুলি পড়বেন, হ্যাঁ, পত্রিকাগুলি পড়লে অনেক কিছু আপনাদের ক্লিয়ার হবে, অনেক কিছু আপনারা জানতে পারবেন। তবে আজকে আমরা কিছু শেয়ার নিয়েও কথা বলবো। কিছু শেয়ারের মধ্যে আছে, আমরা আজকে আলোচনা করব এশিয়াটিক ল্যাব নিয়ে, বেস্ট হোল্ডিং, অগ্নি সিস্টেম, তারপরে ফরেস্ট ফাইন্যান্স, মিডল্যান্ড ব্যাংক, আইএফআইসি ব্যাংক, এগুলি নিয়ে আলোচনা করব। পাশাপাশি মিরাক্তার, ফাইন ফুড, ন্যাশনাল ফিড মিল নিয়েও আগে ভিডিও করছি, সেই ব্যাপারে আপনাদের আপডেট দেব। তো পুরো ভিডিও জুড়ে আমি রাটক্লিফ জাকারিয়া আছি আপনাদের সাথে। আপনারা দেখছেন স্টক মার্কেট রাটক্লিফ ইউটিউব চ্যানেল। আর শেয়ার বাজার যেহেতু ঝুঁকিপূর্ণ, তাই জেনে বুঝে নিজের ইচ্ছায় বিনিয়োগ করবেন। আমার আলোচনা কখনোই আপনার বাই সেল নির্দেশনা প্রদান করে না। আসুন আমরা ইন্ডেক্সের আলোচনাটা একটু সেরে নিই। দেখেন আমাদের ইন্ডেক্স নিয়ে এরকম একটা কথা ছিল যে এই যে আমাদের সাপোর্ট জোনটা, এই জোন থেকে মার্কেটটা উঠে যাবে, তার মানে সাপোর্ট জোন থেকে সে ব্রেক আউট দিয়ে দিচ্ছে, আরও নিচে নেমে গেছে। তার মানে কি ইন্ডেক্স আরও পড়ার জন্য প্রস্তুত আছে। যে রক্তক্ষরণ, সেই রক্তক্ষরণ বন্ধ হওয়ার লক্ষণ আপাতত দেখা যাচ্ছে না। তার মানে আমরা বলিঞ্জার ব্যান্ডটা প্লট করেছি। বলিঞ্জার ব্যান্ড হলো আমাদের একটা সীমানা। দেখেন এই যে এখানে বলিঞ্জার ব্যান্ডের নিচে আসার পর একটা পজিটিভ ক্যান্ডেল দিচ্ছিল, এই যে এখনও কিন্তু বলিঞ্জার ব্যান্ডের নিচে আসে নাই, ঠিক আছে। দেখেন আমরা যদি খেয়াল করি, অ্যানালাইসিস শিখতে চাই, এই যে এখানেও বলিঞ্জার ব্যান্ডের নিচে এসে একটা গ্রিন ক্যান্ডেল দিচ্ছিল, আশা করছিলাম ভালো উপরে যায়নি, তারপরে আবার আসলো। তার মানে এখনও আমরা নিশ্চিত নই যে বাজার আমাদের কবে ইউটার্ন নেবে। তাহলে আমাদের ওইভাবেই কী করতে হবে, ওইভাবেই আমাদের পোর্টফোলিও সাজাতে হবে এবং বুঝে শুনে এন্ট্রি নিতে হবে। কীভাবে বুঝে শুনে এন্ট্রি নেব? দেখেন আমরা গতকালকে
মানে আজকে সকালে একটা ভিডিও করছিলাম আপনাদের জন্য, এই যে এই ভিডিওটা টেকনিক্যাল অ্যানালাইসিস ফর ট্রেন্ডি স্টক, হ্যাঁ এই শিরোনামে যে ভিডিওটা করছিলাম, পাশাপাশি আরেকটা ভিডিও করছিলাম। এই ভিডিওতে আমরা কি বলছিলাম? আমরা বলছিলাম যে কী কী ক্রাইটেরিয়া মেনে আমাদের এন্ট্রি নিতে হবে। তার মধ্যে আমরা কোন কোন স্টকগুলি নিয়ে কথা বলছিলাম মনে আছে? আমরা কথা বলছিলাম এস আলম নিয়ে, বিপিএমএল নিয়ে, শেফার্ড, আরডি ফুড, কপারটেক। তাহলে যেই কথাগুলি বলছিলাম সেই কথাগুলি, এই ভিডিওটা পুরোপুরি আবার যারা দেখেন না দেখেন, দেখলে বুঝবেন যে আমার কথার উপর বেস করে আপনারা কেউ কিন্তু আজকে একটা স্টকে এন্ট্রি নিতে পারেন নাই, কারণ যেই ক্রাইটেরিয়াগুলি ফুলফিল করার কথা ছিল সেই ক্রাইটেরিয়া একটাও ফুলফিল করে নাই। সেই হিসেবে আমরা একটা তো এন্ট্রি নিয়ে নিই। তাহলে আমরা হুটহাট যদি এন্ট্রি নিয়ে নিই তাহলে আমাদের লস করার সম্ভাবনা বেড়ে যায়। সেই হিসাবে আমি যে কথাগুলি বলি ওই কথাগুলি মনোযোগ সহকারে শুনবেন, দেখবেন, বুঝবেন, তারপরে এন্ট্রি নেবেন, হায়তাশ করবেন না। তো অনেকে আপনারা আমার ফেসবুক পেজ, টেলিগ্রাম চ্যানেল এগুলিতে এখনও যুক্ত হতে পারেন নাই। তার মানে আপনারা এই মোর অপশনে যাবেন, যে এই যে ফেসবুক পেজ, এখানে ক্লিক করে আপনি আমার ফেসবুক পেজে জয়েন করবেন। এখানে ক্লিক করে আপনি টেলিগ্রামে জয়েন হবেন। এইখানে ক্লিক করে আপনি আমার ফেসবুক প্রোফাইলে যুক্ত হয়ে যাবেন। আশা করি আপনারা সবাই আমার সাথে কানেক্ট থাকবেন, পার্সোনালি কানেক্ট হয়ে যাবেন এইগুলি ব্যাপারে। আর যে কথা বলছিলাম, আপনারা এই যে শেয়ার বাজারের এই যে অনলাইন পোর্টালগুলি, এইগুলি আপনারা খুঁজবেন, দেখবেন কোথায় কি নিউজ প্রচারিত হয়। এই ব্যাপারগুলি দেখলে বাজার সম্পর্কে অনেক কিছু আপনারা জেনে যাবেন। তাহলে এই বাজার সম্পর্কে জানলে মানে কোথায় কি নিউজ হচ্ছে সেই ব্যাপারগুলি যখন আপনারা পড়তে থাকবেন তাহলে বাজার সম্পর্কে ভালো একটা আইডিয়া আপনাদের চলে আসবে। চলুন আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। মূল আলোচনায় শুরুতেই আমরা কোন শেয়ারটা নিয়ে কথা বলবো? এখানে এই যে যেমন যেখানে আছে আমরা কপারটেক নিয়ে বলছিলাম, যদি আজকে একটা পজিটিভ ক্যান্ডেল দেয় এবং আরএসআই যদি উপরে 55-এর উপরে, 53-এর উপরে যদি আরএসআই থাকে তাহলেই আমরা শুধুমাত্র এন্ট্রি নেব। যেহেতু দুটার একটা মিলে নেই, শেয়ারটা পড়ে গেছে, তার মানে শেয়ারটা আমাদের এই জোনে আসতে পারে, 17 টাকা লেভেলের আশেপাশে হয়তো আসতে পারে। তাহলে তখন আমরা বাই অপরচুনিটি খুঁজবো। আসেন আমরা দেখি প্রথম এশিয়াটিক, এশিয়াটিক ল্যাব কী অবস্থা আছে। আমরা ট্রেন্ড লাইন ব্রেকআউটের করি। আমাদের যে ট্রেন্ড লাইনটা আঁকা আছে, ট্রেন্ড লাইনটা সে ব্রেকআউট দেয়নি আজকে। আমাদের অন্যদিকে ইন্ডিকেটর কি আছে, আমাদের MA20 আছে। MA20-র উপরে কিন্তু ঠিক আজকে দিছে, একটা ভালো ভলিউমও হয়েছে, কিন্তু আমাদের ট্রেন্ড লাইন ব্রেকআউট দেয় না। আর যদি আমরা এই শেয়ারটাকে অ্যাকুমুলেশন জোন কল্পনা করি, এইভাবে আমরা কল্পনা করব, তাহলে এটা আমাদের অ্যাকুমুলেশন জোন। এখন আগামীকালকে যদি এটার এই ট্রেন্ড লাইন ব্রেকআউট দেয় এবং ভলিউমটা পজিটিভ থাকে, তাহলেই আমি এই শেয়ারটাতে এন্ট্রি নেওয়ার চিন্তা করব। সেই ক্ষেত্রে আমাদের কি হবে, এন্ট্রি নিলে আমাদের স্টপ লস কোথায় হবে? আমরা ছোট একটা স্টপ লস আমরা এখানে রাখি। এই শেয়ারটি ক্লেবে আমাদের স্টপ লস এই সুইংটা 31 টাকা আমাদের স্টপ লস সেট করব। আর আমরা এন্ট্রি নেব কোথায়? এন্ট্রি নেব আমরা যদি আমাদের শেয়ার কালকে প্রাইস 33 টাকা 30 পয়সার উপরে ক্লোজিং নিশ্চিত হয়, সাথে আমাদের ভলিউম, এই যে আজকের এই ভলিউম 7 লাখের উপরে, 7,33,000, তার মানে 7,33,000-এর উপরে যদি আমরা ভলিউম পাই বা আশেপাশে ভলিউম পাই এবং 33 টাকা 30 পয়সার উপরে ক্লোজিং নিশ্চিত হয়, তাহলেই শুধুমাত্র আমরা এই শেয়ারটাতে এন্ট্রি নেব। আর আমাদের তখন আমাদের যদি রিস্ক রেশিও কল্পনা করি, তাহলে আমরা যদি দেখি এটাতে করলে আমাদের এইটুক পর্যন্ত আমাদের এটা, হ্যাঁ এটা যেহেতু হলে আমাদের এইটুক পর্যন্ত আমরা, তার মানে এটা টাইট হয়ে যায়, 1:2 হয় না। যদিও এটা অনেক ভালো এদিকে যাওয়ার পসিবিলিটি আছে, তারপরে হয় না। সো যদি আপনারা এই ছোট রিস্ক নিয়ে আপনারা শেয়ারটাতে এন্ট্রি নিতে চান তাহলে নিতে পারেন, এটাতে আসলে প্রেশারে কিছু নাই। এই ক্রাইটেরিয়া ফুলফিল করলে আমরা এই শেয়ারটাতে এন্ট্রি নিতে পারবো। তারপরে আমরা আসছি কোন শেয়ারটা নিয়ে কথা বলবো, বেস্ট হোল্ডিং। দেখেন বেস্ট হোল্ডিং আমি সব কিছু এঁকে রাখছি যাতে করে সময় আপনাদের জন্য সময় বেঁচে যায়।
বেস্ট হোল্ডিং একটা ডাবল বটন করছে, যেটা হলো বুলিশ রিভার্সাল। পাশাপাশি আমাদের 1-2-3 দিন ভালো ভলিউম হয়েছে। অন্যদিকে এই যে আমাদের আরএসআইটা আস্তে আস্তে উঠতেছে, আমরা জানি একটা আরএসআই সাইডের উপরে না যাওয়া পর্যন্ত একটা আপ ট্রেন্ড, বড় একটা শার্প আপ ট্রেন্ড হয় না। তো সেই হিসাবে কি হইতে পারে, এখান থেকে উঠতে পারে, উঠে আবার গিয়ে আবার এখানে নেমে আবার সে উঠে এই সাইডে এসে আবার পড়ে যেতে পারে, তারপরে এইভাবে করে হইতে পারে। অথবা সে এদিকে কী করতে পারে, এরকম করে সে একটা সাইডওয়েজ করতে পারে আরএসআইয়ের। ঠিক আছে, সেই জন্য আমরা যদি আগামীকালকে এটাকে এইটুকু আমরা কল্পনা করব কি, আমাদের 15 টাকা 40 পয়সা, 15 টাকা এই 40 পয়সার উপরে না যাওয়া পর্যন্ত ক্লোজিং আমরা 15 টাকা 40 পয়সা, এটা যদি ডাবল বটম প্যাটার্ন ধরি, তাহলে আমাদের 15 টাকা 40 পয়সার উপরে ক্লোজিং দিলে আমরা এন্ট্রি নেব। আর স্টপ লস কোথায় ধরবো, ছোট করে আমরা তাড়াতাড়ি সেরে ফেলতেছি, আমরা সর্বনিম্ন এটুকু পর্যন্ত 14 টাকা 60 পয়সা আমরা স্টপ লস ধরবো। তাহলে এই ক্রাইটেরিয়া করে আমরা এই শেয়ারটাতে এন্ট্রি নিতে পারি। আর আমরা রিস্ক রিওয়ার্ড রেশিও আমাদের 1:2 হয় কিনা আমরা একটু চেক করি, আমি আগে চেক করে রাখি নাই। আমাদের রিস্ক রিওয়ার্ড রেশিও 1:2 হয় না, কম হয়। তার মানে তারপরে এই বাজারে এত টাইট শিডিউল থাকে, আমি যেটা শিখাই সেটা হলো যে মিনিমাম রিস্ক রিওয়ার্ড রেশিও 1:2 হতে হবে। তার মানে এটাতে 1:2 হয় না, সেই হিসাবে আমরা সেটাতে এন্ট্রি না নেওয়ারই কথা। যদি আমরা এন্ট্রি নিতে চাই, এটা আরেকটু বেশি রিস্ক আমরা নিতে চাই, আমরা নিতে পারবো। তাহলে আমরা কি করব, আমরা এই স্টপ লসটাকে ছোট করে নেব। ছোট করলে কি হলো, আমরা যদি স্টপ লসটাকে আর একটু ছোট করি, এটুক করে, হ্যাঁ, যদি আমরা স্টপ লসটাকে এখানে না রেখে আমরা স্টপ লসটা আর একটু উপরে উঠিয়ে দিব, এটা 14 টাকা 70 পয়সা স্টপ লস ধরলে আমাদের রিস্ক রিওয়ার্ড রেশিও 1:2 হয়। তাহলে আমরা এটা এইভাবে আমরা কল্পনা করব, এইভাবে আমরা এন্ট্রি নেওয়ার চেষ্টা করব। পরবর্তীতে আমরা কোন শেয়ারে আসব, আর একটু ব্যাপার হলো এই যে ডাবল বটম দেখতেছেন, পাশাপাশি এটাকে আমরা কল্পনা করতে পারি, কল্পনা না আসলে এটা আরএসআই ডাইভারজেন্সও, এটা এখানে আরএসআই ডাইভারজেন্স হয়েছে। আমরা যদি ম্যাকডি দেখি, বা ম্যাকডিটাও দেখেন পজিটিভ ধারায় আমাদের ম্যাকডি অবস্থান করছে, সেই হিসাবে এটাতে আমরা নজর রাখতে পারি। আর এই যে ব্যাংকগুলির কথা বলছিলাম, এতগুলি ব্যাংক আজকে আমাদের হোল্ড দিচ্ছে, দেওয়ার পরেও যে দুর্বল ব্যাংকগুলি আমাদের হোল্ড দিচ্ছে, তারপরেও আমরা একটা ব্যাংকের কথা আপনাদের বলতে চাই, আইএফআইসি ব্যাংক। এই আইএফআইসি ব্যাংকটা আমি আজ এই 5 টাকা 80 পয়সা আমি নিজে বাই বসাইছিলাম, কিন্তু আমাকে দেয় না। আমি বাই বসাইছিলাম 10টা 17-18 ওইদিকে বা 20 মিনিটের দিকে, সেই কারণে আর আমি পাই না। যদি 10টার দিকে আমি বসাইতাম তাহলে পাইতাম। তো আজকে যে বললাম দুর্বল ব্যাংকের মধ্যে আইএফআইসি ব্যাংকটাও দুর্বল ব্যাংক, যার হলো গভর্নমেন্ট হোল্ডিং মনে হয় 60% না কত পার্সেন্ট গভর্নমেন্ট নিয়ে নিচ্ছে। তো সেই হিসাবে এই শেয়ারটা আপনারা নজর রাখতে পারেন। যদি আগামীকালকে 5 টাকা 80 বা 5 টাকা 70 পয়সায় পাওয়া যায়, অল্প কিছু স্যাম্পল হিসেবে নিতে পারেন, যেটা ম্যাচিউর দিনে আপনার লসে থাকলে সেল করে দিবেন। মনে রাখবেন, আপনি আগামীকালকে যদি 5 টাকা 70-80 পয়সায় শেয়ারটা কিনেন, যদি পান, তাহলে আপনার ম্যাচিউর দিনে যদি শেয়ারটা আপনার লসে 10 পয়সা লসে থাকে, আপনি শেয়ার মেরে দিবেন। ঠিক আছে, এই শর্তে আপনি এটা দেখতে পারেন। আর একটা কথা শেয়ার বলছিলাম মিডল্যান্ড ব্যাংক, দেখেন মিডল্যান্ড ব্যাংক আমাদের একটা সাপ্লাই জোন দেওয়া আছে, এইটা আমাদের প্রফিট টেকিং জোন, সাপ্লাই জোন। এটা নিয়ে মেবি আপনাদের সাথে আগে কথা বলছিলাম, সেই কারণে এটা চার্ট আঁকা আছে। তাহলে এটা সাপ্লাই জোনে আছে, এবং এইটা কিন্তু একটা সেল সেট আপ। আপনারা মনে রাখেন, এটা একটা সেল সেট আপ। যতদিন পর্যন্ত এই শেয়ারটা এই 28 টাকা 50 পয়সা পার না করবে, ততদিন পর্যন্ত এই শেয়ারটাতে নতুন করে এন্ট্রি নেওয়া যায় না। কি করা যায়, এইখানে আস্তে আস্তে সেল করা যায়। কারণ আমরা যদি দেখি এই শেয়ারটা অন্তত আবার এই যে আমাদের MA20-তে এসে তারপরে উঠতে হবে, অথবা আমরা আরএসআই দেখলে, এই দেখেন এখানে আরএসআই কত ছিল, আমাদের 77-78 ছিল, এখানে আরএসআই কত আছে, এখানে আরএসআই মাত্র আছে 65 সামথিং। তার মানে আরএসআই ডেভেলপ হচ্ছে না। আরএসআই হলো আমাদের একটা স্পিড। তার মানে শেয়ারটা যাদের হোল্ডিংয়ে আছে,
যতদিন পজিটিভ ক্যান্ডেল থাকবে ততদিন আপনারা ধরে রাখবেন, যেই দিন নেগেটিভ ক্যান্ডেল আপনারা দেখবেন যে নেগেটিভ ক্যান্ডেল দিচ্ছে সেদিন অফলোড করে দিবেন। শেয়ারটা কারেকশন যাওয়ার যথেষ্ট চান্স আমি দেখছি, আপনারা দেখছেন কিনা জানি না, এটা শুধুমাত্র আমার প্রেডিকশন, এটা আপনাদের বাই সেলের নির্দেশনা দেয় না, আপনারা নেবেন কি নেবেন না সেটা আপনাদের। তবে আমি মনে হয় শেয়ারটা বেশি দূর যেতে পারবে না, এখান থেকে একটা ফল ডাউন শেয়ারটাতে আসবে। আসেন আরেকটা শেয়ার ফারেস্ট ফাইন্যান্সের কথা বলছিলাম। ফারেস্ট ফাইন্যান্স কী করছে, আজকে একটা লাল ক্যান্ডেল দিচ্ছে, আমাদের ভলিউম কিন্তু ড্রাই। এখন কি হতে পারে, আরএসআইটা এই 60-তে এসে তারপরে শেয়ারটা উঠে যাবে। আর 60 আসতে আসতে যদি আমাদের প্রাইসটা এই লেভেলে চলে আসে তাহলে আমাদের একটা গুড অপরচুনিটি। তার মানে শেয়ারটা যদি 3 টাকা 80 পয়সা বা 90 পয়সা এই জুনে আমরা পাই তাহলে শেয়ারটা আমরা কালেক্ট করব। ততক্ষণে যদি আরএসআই এইখানে 50-এ থাকে অথবা 40-এ এসে কামব্যাক করে, মানে আরএসআইটা এই ধরনের করতে হবে। এখান থেকে আরএসআই কারেকশন তো হচ্ছে, কারেকশন হয়ে এখানে এসে উঠে যাবে, এখানে এসে মনে করেন এই যখন উঠে যাচ্ছে তখন আমরা বাই দিব, অথবা এখান থেকে শেয়ার নামতে নামতে সে 40-এ নামবে, 40-এ নেমে এই উঠার সময় তখন যদি আমাদের বাই সিগন্যাল জেনারেট হয় তাহলে আমরা শেয়ারটাতে এন্ট্রি নেব, আদারওয়াইজ কিন্তু আমরা এন্ট্রি নেব না। ঠিক আছে, ততদিনে আপনারা আমার কমেন্ট করবেন পজিশন কি হয়, কীরকম থাকে, আপনারা এটার মধ্যে থাকবেন, খেয়াল রাখবেন, আমাকে ডে বাই ডে আপনারা কমেন্ট করে আপডেট দেবেন, তাহলে আমি এটা নিয়ে পরবর্তীতে স্টেপে আমি কথা বলবো। তারপরে বাই করার জন্য আরেকটা শেয়ারের কথা চলেন, অগ্নি দেখি। হ্যাঁ, অগ্নি সিস্টেম দেখেন, অগ্নি সিস্টেমও কী করছে, আমাদের ডাবল বটম করছে। দেখেন এই যে প্যাটার্ন ড্র করে রাখছে, এটা হলো ডাবল বটম প্যাটার্ন। আবার এদিকে কি হচ্ছে, আরএসআই ডাইভারজেন্সি। তাহলে দুইটা পজিটিভ ক্রাইটেরিয়া আমরা পাইলাম। আমরা আরও পজিটিভ কি পাইলাম, আমরা পাইলাম MA20-র উপরে আছে প্রাইস। ঠিক আছে, আমরা যদি এখান থেকে একটা ট্রেন্ড লাইন ড্র করি তাহলে তো ট্রেন্ড লাইন ড্র এটা আমাদের হয়েছে। তাহলে কি হলো, আমাদের এখন কি হলো, একটা অ্যাকুমুলেশন ফেজ আছে, এটুকু উঠানামা করে করে যেতে পারে, বাট আমরা এই অ্যাকুমুলেশন ফেজটাকে ছোটো করি এবং এন্ট্রি নেওয়ার জন্য, যেহেতু আমাদের এন্ট্রি নেওয়ার জন্য একটা সম্ভাবনা তৈরি করছে দেখাচ্ছে, তাহলে আমরা এটা এদিকে রাখি। আমরা এই জোনটা কল্পনা করব, এই জোনটা কল্পনা করে এই জোনে আমরা এন্ট্রি এক্সিট আমরা নেব। ধরেন এই যে এটা তো জোন বলছে, তাহলে আমাদের কি হলো, আমাদের এইটা হলো আমাদের স্টপ লস, আর আমাদের প্রফিট টার্গেট হবে এটা। তার মানে এই যে আমাদের কি হয়, 1:2 রিস্ক রিওয়ার্ড রেশিও আমাদের হচ্ছে। তাহলে আমাদের এন্ট্রিটা হবে যদি আগামীকালকে হোক, আগামী পরশু দিন হোক, আমাদের এটার উপরে যদি আমাদের ক্লোজ দেয় তাহলে আমরা বাই নিব। আর আমাদের স্টপ লস কোথায় থাকবে, আমাদের এই স্টপ লস এর নিচে হবে, আমাদের 24 টাকার নিচে ক্লোজিং নিশ্চিত হলে স্টপ লস। এখন আগামীকালকে যে শেয়ারের দাম বাড়বে তার কোনো নিশ্চয়তা নাই, যদি দাম না বাড়ে তাহলে তো কমে আবার সে আমাদের এই অ্যাকুমুলেশন জোনের লোয়ার জোনে এই দিকে আসবে। আর যখন এই দিকে আসার পরে যখন এটা আবার রিভার্স করবে, দেখাবে যে হ্যাঁ পজিটিভ ক্যান্ডেল দিচ্ছে এবং বাই সিগন্যাল দিচ্ছে, তখন আমরা ইয়ে করবো। আপাতত হলো আমাদের এটা আমরা চিন্তা করব আগামীকালকে, আগামী পরশু এই 25 টাকা 50 পার করলে, এবং ভলিউম যেহেতু গ্র্যাজুয়ালি বাড়তেছে, আগের দিন এরপর দিন আজকে বাড়ছে, সেই হিসাবে এটা একটা পজিটিভ সাইন যে বাজার পজিটিভ না হলেও এই শেয়ারটা হয়তো আমাদের ইয়ে দিবে, প্রফিট দিবে। এখন আসেন আমরা বিগত সময় যে 3টা স্টক মিরাক্তার, ফাইন ফুড আর ন্যাশনাল ফিড মিল এই নিয়ে কথা বলছিলাম, এটার আপডেট আপনাদের দিয়ে। আমরা প্রথমে ফাইন ফুডে যাই। ফাইন ফুড নিয়ে বলছিলাম আমাদের 50% শেয়ার মেবি সেল করে দেওয়ার জন্য আপনার বলছিলাম, এবং গতকালকে বা গত পরশু দিনও আমরা এই ফাইন ফুড নিয়ে কথা বলছিলাম। এইগুলি ড্রগুলি মুছে দিই, এত কিছু আপাতত না রাখি, তাহলে আপনারা বুঝতে অসুবিধা হবে। আমি গত 2-3 দিন আগে হয়তো আপনাদের এটা মানে একটা ড্র করে দিয়েছিলাম। নতুন করে ফাইন ফুড নিয়ে ভাবার চিন্তা হলো এর উপরে না যাওয়া পর্যন্ত, যেহেতু যে পরপর 3 দিনে আমাদের ভলিউমটা বাড়তেছে, সেই হিসাবে এটা একটা পজিটিভ দিক আমরা চিন্তা করতে পারি। তবে আমরা আরএসআই দেখলেও আরএসআই পজিটিভ আছে, তার মানে যে কোনো দিন এইখান থেকে সে ব্রেকআউটটা দিতে পারে। ঠিক আছে, যদি ব্রেকআউটটা দেয়, এই ব্রেকআউটটা আবার ফলস ব্রেকআউট হওয়ারও সম্ভাবনা আছে। কী জন্য আমরা বলি ফলস ব্রেকআউট হওয়ার সম্ভাবনা একটু বেশি আছে,
এই যে ক্যান্ডেলগুলি, এটা শুটিং স্টার ক্যান্ডেল বা হ্যাঙ্গিং ম্যান ক্যান্ডেল, এটাও হ্যাঙ্গিং ম্যান ক্যান্ডেল, এটা হলো স্পিনিং টপ ক্যান্ডেল, এটাও ধরি স্পিনিং টপ ক্যান্ডেল। এই ক্যান্ডেলগুলি বলে এইখানে প্রফিট টেকিং হচ্ছে, স্মার্ট মানিরা এখানে বের হওয়ার চেষ্টা করতেছে, বের হইতেছে, এটা বোঝায়। কিন্তু কোনো সময় এগুলো উল্টা হয়, মানে এটা একটা রিঅ্যাকুমুলেশন ফেজ হতে পারে। রিঅ্যাকুমুলেশন ফেজটা কতটুকু হতে পারে, আমাদের এটাকে আমি ছোট করে ধরলে এটা হলো রিঅ্যাকুমুলেশন ফেজ। এই ফেজে যতক্ষণ ঘোরাফেরা করবে শেয়ারটা যাদের হোল্ডিং আছে, না বিক্রি করলেও হবে, চুপচাপ বসে থাকলেও হবে। যদি এখান থেকে উঠে যায় এবং স্ট্রং একটা ভলিউম নিয়ে একটা স্ট্রং ক্যান্ডেল দিয়ে ব্রেকআউট দেয়, এবং আপনি যদি মনে করি এটা সফল একটা ব্রেকআউট, তাহলে আমরা এন্ট্রি নেব। আমি আবার বলতেছি ফলস ব্রেকআউট হওয়ার চান্স আছে, মানে এইখানে এরকম করার চান্স আছে। এখানে একটা ক্যান্ডেল এরকম আসতে পারে, পাশাপাশি উইকটা এটা গ্রিনও হইতে পারে, লালও হইতে পারে, কোনো ম্যাটার করে না, ঠিক আছে। তাহলে এটাকে একটু ডার্ক করে দিই, তাহলে আপনারা বুঝবেন। এরকম একটা গ্রিন ক্যান্ডেল হইতে পারে, বা এই ক্যান্ডেলটা লালও হইতে পারে, হয়ে যদি এইরকম একটা উইক তৈরি করে শেয়ারটা দিন শেষে নিচে ক্লোজ দেয় এবং এখানে একটা হাই আলট্রা ভলিউম হয়, তাহলে শেয়ারটা হাতে রাখা যাবে না। আর যদি এরকম হয়, শেয়ারটা এরকম একটা গ্রিন ক্যান্ডেল দিল কিন্তু রিজেকশন পাইল না, ভলিউমটা হাই হলো, তাহলে আমরা ধরবো এটা একটা ভ্যালিড ব্রেকআউট ক্যান্ডেল। তার মানে তখন শেয়ারটা আমরা হোল্ডিংয়ে রাখবো, এবং তখন এই শেয়ারটা অনেক দূর যাওয়ার পসিবিলিটি আছে। এইটুকু পর্যন্ত 270 টাকা পর্যন্ত শেয়ারটা যাওয়ার চান্স থাকবে। ওকে, এখন আসুন পরবর্তী আরেকটা শেয়ার ন্যাশনাল ফিড মিল নিয়েও আপনাদের বলছিলাম যে সেল দেওয়ার জন্য। আমি একটা পোস্টের মাধ্যমে বলছিলাম, আমাদের এক ম্যাম উনি খুব রাগ করছিলেন যে কেন আগে জানাচ্ছি না, যাই হোক অসুবিধা নেই, এখন আবার জানাই। এই যে আজকে এই যে 1, 2, 3 ভলিউম সে পজিটিভ, এগুলো মুছে দিই। এগুলি আমরা এই যে এখানে কিনছিলাম, আমার এই যে অ্যানালাইসিসে আমরা ভিডিও বানাইছিলাম, 10 টাকার উপরে বাই করার কথা ছিল। 10 টাকা উপরে বাই করে আমরা কত টাকা, 11 টাকা 20 পয়সা বা 11 টাকা 50 পয়সা এইদিকে সেল করতে পারছি, মানে আমরা এই শেয়ার থেকে আমরা প্রফিট পাইছি। এখন কি হয়েছে, আজকে শেয়ারটা 10 টাকা 50 পয়সা নেমে গেছিলো, নেমে সে আস্তে আস্তে শেয়ারটা উঠছে, ভলিউম পজিটিভ হয়েছে। এখন এই শেয়ারটা আমরা যাদের হোল্ডিংয়ে আছে তারা তো আছে, কিন্তু নতুন করে কিনতে হলে অবশ্যই 11 টাকা 20 পয়সার উপরে ক্লোজিং দিতে হবে। পাশাপাশি আমাদের আরএসআই কিন্তু আস্তে আস্তে বাড়তেছে, এটা একটা পজিটিভ দিক। তার মানে এর আগে 11 টাকা 20 পয়সার উপরে ক্লোজিং না দেওয়া পর্যন্ত আমরা এই শেয়ারটাতে নতুন করে এন্ট্রি নেব না। আর পুরাতন যাদের আছে, এখন আমরা সেল করি না, তারা অপেক্ষা করব যেন এটা ভালো করে। আর যদি আমাদের ক্লোজিংটা, এই শেয়ারটার ক্লোজিংটা এর নিচে দিয়ে দেয়, এটা দিয়ে দেয় 10 টাকা 70 পয়সার নিচে ক্লোজিং দেয়, তাহলে আমরা পুরো শেয়ারটা আমরা সেল করে দেব। আমরা এই শেয়ার আমাদের হাতে আমরা রাখবো না। আর মীর আক্তার, গতকালকে মেবি মীর আক্তার নিয়ে আমরা কথা বলছিলাম। আসেন এই মীর আক্তার, হ্যাঁ, এই যে মীর আক্তার শেয়ারটা কী করলো, আজকে আমাদের 22 টাকা 50 পয়সার উপরে ক্লোজ দিল, 22 টাকা 60 পয়সা। গতকালকে কথা বলছি এটা নিয়ে, 22 টাকা 60 পয়সায় ক্লোজিং দিচ্ছে এবং ভলিউমটা অনেক ভালো। আমাদের আরএসআইও উঠতেছে, আমাদের ম্যাকডিও ভালো আছে। তার মানে শেয়ারটা একটা পজিটিভ ট্রেন্ডে আছে। আজকে যারা এন্ট্রি নিয়েছেন তাদের জন্য শুভকামনা রইল। এই শেয়ারটা এই জায়গায় এসে হয়তো একটা রিজেকশন পেতেও পারে। তার মানে আমরা পরশু দিন যেহেতু আমাদের ম্যাচিউর ডে বৃহস্পতিবারে যদি আমাদের প্রফিট থাকে এবং এই 27 টাকা বা 28 টাকা এদিকে যদি একটা রিজেকশন পাই আমরা দেখি, তাহলে সেল করে প্রফিট বুক করে ফেলবো, আমরা রিস্ক নেব না। বাট এই শেয়ারটা মোটামুটিভাবে ধরা যায় এর আগে শেয়ার রিজেকশন পাবে না। এর আগে রিজেকশন পাবে না, তার মানে 30-31 টাকা পর্যন্ত শেয়ারটা যাওয়ার সম্ভাবনা আছে, আল্লাহ ভরসা। মোটামুটি এই ছিল আজকের আলোচনা। আশা করি আপনারা আমার আলোচনা থেকে উপকার পাচ্ছেন। আর যদি উপকার পান, প্লিজ রিকোয়েস্ট রইল আমার এই ভিডিওগুলো আপনাদের বিভিন্ন গ্রুপে, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটার,
যেখানেই হোক, অথবা লিঙ্কডইন, যে গ্রুপে যারা যেভাবে আছেন আপনারা একটু শেয়ার করে দেবেন, তাতে আমার একটু উপকার হয়। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।